হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমরা আজকে পড়ব ক্লাস 10-এর তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ। তোমরা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে যদি দেখতে পাও তাহলে আগের ভিডিওগুলো দেখতে পাবে, যেখানে ক্লাস 10-এর আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছিলাম। সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদের ওপর অত্যাচার শুরু করেছে, আমাদেরকে শোষণ করছে। তো এই শোষণগুলোই যারা সহ্য করতে পারেনি, বিশেষত যাদের একদম কিছু নেই, আদিবাসী সম্প্রদায়, তারা আমাদের এই শোষণগুলো সহ্য করতে পারেনি, ইংরেজদের সেই শোষণগুলো সহ্য করতে পারেনি, অত্যাচারগুলো সহ্য করতে পারেনি। তাই তারা কি করেছিল? বিদ্রোহ ঘোষণা করেছিল। যদি তোমাকে কেউ অত্যাচার করে তাহলে তোমরা কি করবে? তার বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদ গড়ে তুলবে। তো তারাও সেই টাইমে এটাই গড়ে উঠেছিল। তো তাহলে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা কি আছে দেখে নিই। বিষয়বস্তু আছে আদিবাসী বিদ্রোহ। আমি এই কয়েকটা বিদ্রোহগুলোকে কতগুলি ভাগে ভাগ করেছি। কীরকম? আদিবাসী বিদ্রোহ, ধর্মীয় বিদ্রোহ আর কৃষক বিদ্রোহ। আদিবাসী বিদ্রোহের মধ্যে কোনগুলো পড়ছে চলো দেখি। চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ। আর ধর্মীয় বিদ্রোহের মধ্যে পড়ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন যদিও কৃষক বিদ্রোহ, কিন্তু আমরা এখানে এটা ধর্মীয় বিদ্রোহের মধ্যেই ধরেছি। আর কৃষক বিদ্রোহের মধ্যে নীল বিদ্রোহ মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহ, রংপুর বিদ্রোহ আর পাবনা বিদ্রোহ, এগুলো ইম্পর্টেন্ট। এত তো আমি বলছি বিদ্রোহ। চলো দেখা যাক তাহলে বিদ্রোহ জিনিসটা আসলে কি। বিদ্রোহ কখন হয়? যখন কোনো মানুষের স্বার্থে আঘাত লাগে। তোমাকে ধরো পাড়াতে অনেক ঝামেলাঝাটি হয়, তোমাকে যদি মেনশন করে কিছু না বলা হয়, তাহলে কি তোমরা কাউকে কিছু বলবে? খোঁজাবে না। তো কাউকে মেনশন করে কারোর বিরুদ্ধে যখন কেউ কথা বলে তার স্বার্থ সিদ্ধি করার জন্য, তখন সে কি করে? বিদ্রোহ ঘোষণা করে বা ঝগড়া করে, এরকম। তো তখনকার দিনেও সেটাই হয়েছিল। বিদ্রোহ বলতে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা জনগণের পক্ষ থেকে প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ মানে যারা তখনকার দিনে শাসন কার্য চালাতো। তখনকার দিনে শাসন কার্য কারা চালাতো? ইংরেজরা চালাতো। শাসন ব্যবস্থা, আইন বা অন্যায়ের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিরোধ। কি আইন? কোনো আইন, অত্যাচার, কোনো প্রতিষ্ঠিত কোনো সামাজিক বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিবাদ বা আন্দোলনকে বোঝায়। এটাকে কি আমরা বলছি? বিদ্রোহ। তাহলে বিদ্রোহ মেনলি কার মধ্যে হয়, কার জন্য হয়, বা কাদেরকে ইয়েতে করার জন্য হয়? প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ যারা আইন প্রণয়ন করে তাদের বিরুদ্ধে কি হয়? বিদ্রোহ হয়। এটি সশস্ত্র বা শান্তিপূর্ণ হয়। এটি কি হয়? সশস্ত্রও হতে পারে, শান্তিপূর্ণও হতে পারে, এবং দীর্ঘস্থায়ী বা স্বল্প মেয়াদীও হতে পারে। অল্প দিনের জন্যও হতে পারে, আবার দীর্ঘস্থায়ী মানে বেশি দিনের জন্যও হতে পারে। তাহলে এটা কি দাঁড়ালো আমাদের? বিদ্রোহ। নেক্সট আসছে অভ্যুত্থান। বিদ্রোহ আর অভ্যুত্থান অনেকটা সিমিলার, কিন্তু ছোট ছোট কয়েকটা ডিফারেন্স আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে অভ্যুত্থান কি? অভ্যুত্থান হলো এমন একটি সংগঠিত রাজনৈতিক বা সাময়িক উদ্যোগ, একটা সংগঠিত মানে সবাই মিলে একসঙ্গে যেটা একটা গঠন করে, রাজনৈতিক বা সাময়িক উদ্যোগ, একটা উদ্যোগ নেয়, যার মেন উদ্দেশ্য কি ছিল? বিদ্যমান সরকার মাথাটার অর্থ কি? যারা তখন শাসন ব্যবস্থায় বসে আছে, মানে সরকাররা, মানে ইংরেজরা শাসন বা শাসন ব্যবস্থাকে অপসারণ ও পরিবর্তন বা ক্ষমতাচ্যুত করা। পরিবর্তন করতেই হবে, এর মেন উদ্দেশ্য ছিল অভ্যুত্থানে, যে একটা শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতেই হবে। না, এই কয়েকদিন আগেই তোমরা টিভি নিউজ পেপারে শুনছিলে, নিউজ চ্যানেলগুলোতে খুব দেখাচ্ছিল যে বাংলাদেশের ঘটনাটা কি হলো? অভ্যুত্থান হলো। অভ্যুত্থান ইন দ্য মিনস সরকারকে পরিবর্তন করতেই হবে, তার জন্য একটা বিদ্রোহ ঘোষণা হলো, সেইটাকে আমরা কি বলবো? অভ্যুত্থান বলবো। এটি সাধারণত দ্রুত সংগঠিত হয়, খুব তাড়াতাড়ি হঠাৎ করে হয়, এবং ক্ষমতা পরিবর্তন ঘটানোর জন্য লক্ষ্য থাকে। ক্ষমতা পরিবর্তন করতেই হবে, আর এটা মেইনলি সশস্ত্রই হয়, শান্তিপূর্ণ কিন্তু অভ্যুত্থান হয় না। যেটা বিদ্রোহে হয় সেটা কিন্তু শান্তিপূর্ণ বা সশস্ত্র দুটোই হতে পারে। এটার মেন উদ্দেশ্য সরকার পরিবর্তন হোক বা না হোক, তাতেও কোনো ম্যাটার করে না,
কিন্তু অভ্যুত্থানে সরকার অবশ্যই পরিবর্তন করতে হবে এবং দ্রুত সংগঠিত করতে হবে, পরিবর্তন ঘটবে। নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিপ্লব। তাহলে বিপ্লব জিনিসটা কি? বিপ্লব হলো এমন একটি ব্যাপক ও মৌলিক পরিবর্তন, বিপ্লব ও পরিবর্তন, যার মাধ্যমে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক ব্যবস্থা স্বল্প সময়ে বড় পরিবর্তন ঘটে। এমন একটি বিপ্লব যেখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় কিছু পরিবর্তন ঘটতে আমরা দেখতে পাবো। তাহলে একে কি বলছে? বিপ্লব বলছে। আচ্ছা, তোমাদের মাথায় এখন হঠাৎ করে আসে যে এটা একটা অশিক্ষিত জনজাতি, আদিবাসী যারা, তারা হঠাৎ করে কেন বিপ্লবের মানে সামিল হলো, তারা কেন বিদ্রোহ ঘোষণা করলো, তাদের কি এমন হয়েছিল যে অশিক্ষিত সমাজ হঠাৎ করে একটা বিদ্রোহ ঘোষণা করে দিল? তাহলে প্রথমেই মাথায় রাখতে হবে, নিজের স্বার্থে আঘাত লাগলে মানুষ যেমন বিদ্রোহ ঘোষণা করে, সেই ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল। এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ঔপনিবেশিক সরকারের অরণ্য আইন প্রবর্তন। ঔপনিবেশিক সরকাররা কি করেছিল? অরণ্য আইন প্রবর্তন করেছিল। এই অরণ্য আদিবাসী মানুষ বা আগেকার দিনের মানুষের মেন যে সোর্স অফ ইনকাম, যারা সেখান থেকে ইনকাম করত, জীবনযাত্রা সম্পন্ন করত, জীবিকা নির্বাহ করত, সেটার মূল কি ছিল? অরণ্য। এবার সেই অরণ্য যদি কেড়ে নেওয়া হয় তাহলে তারা তো বিদ্রোহ ঘোষণা করবেই। আর এই সরকার, তখনকার দিনের ব্রিটিশ সরকার, এটাই চেয়েছিল যে অরণ্য আইন প্রবর্তন করতে। অরণ্য আইন কবে তারা প্রথম চালু করেছিল? প্রথম তারা চালু করেছিল 1865 খ্রিস্টাব্দে। এবং তারপরে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1878 সালের অরণ্য আইন। চলো তাহলে দেখে নিই এই অরণ্য আইনটা কি কি বলেছিল যার জন্য বিদ্রোহ ঘোষণা হয়েছিল। প্রথমেই বলছে বনাঞ্চলের মালিকানা ও নিয়ন্ত্রণ সরকারের হাতে নেওয়া। যেখানে বনাঞ্চল আছে সেখানে আদিবাসীরা বা মানুষেরা তারা কি করতো? নিজেদের মতন জীবন জীবিকা চালাতো, নিজেদের মতন খাওয়া দাওয়া করতো, সেখানে সম্পূর্ণ অবাধ অধিকার ছিল তাদের। হঠাৎ করে সরকারের মনে হলো যে এখান থেকে মুনাফা প্রচুর অর্জন করা হয়। মুনাফা ইন দ্য মিনস টাকা প্রচুর, এখানে প্রচুর সোর্স আছে, তাই না? একটা বাগান বনাঞ্চলের প্রচুর সোর্স, বিভিন্নভাবে সেখান থেকে জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো যদি বাইরে বিক্রি করা হয় তাহলে প্রচুর টাকা ইনকাম করা যাবে। তারা সেটা বুঝতে পারলো, তাই জন্য তারা প্রথমেই কি বলল? বনাঞ্চলের মালিকানা ও নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে। তাহলে কি তাদের ক্ষতি হলো? তারপরে বলছে বন থেকে কাঠ ও অন্যান্য সম্পদ সংগ্রহের ওপর সরকারি একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা। বন থেকে যে সম্পদগুলো আসবে, ফল ফুল কাঠ শাক সবজি যা কিছু আসবে, সেগুলো সব কিছুর অধিকার থাকবে সরকার। তাহলে সরকারের কাছ থেকে আদিবাসীদের কিনতে হবে। আদিবাসীদের যদি সেই বনাঞ্চলের প্রতি অধিকার না থাকে, সেখানে তাদের জীবিকা, তাদের খাদ্যাভ্যাসে সব কিছুর পরিবর্তন ঘটলো, যার ফলে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। বলেছিল বন কেটে চাষাবাদ, শিকার, পশুচারণ, জ্বালানি, কাঠ সংগ্রহের ওপর নিয়ন্ত্রণ আরোপ। তাদেরকে কিছুই করতে দেওয়া হবে না, চাষাবাদও করতে দেওয়া হবে না, সেখানে পশুচারণ করে তারা খেত সেটাও করা যাবে না, জ্বালানির কাঠও সেখান থেকে সংগ্রহ করা যাবে না। তাহলে ভাবো তখনকার দিনে মানুষ কিভাবে চলতে পারে? চলতে পারতো না তো, সেই জন্যই তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। রেল লাইন, জাহাজ নির্মাণ এবং অন্যান্য সরকারি কাজে কাঠের সরবরাহ নিশ্চিত করা। তাহলে সেগুলো যদি বাইরে বিদেশে বিক্রি করতে হয়, এখান থেকে একটা জায়গা থেকে বনাঞ্চল থেকে কাঠ জ্বালানি সব কিছু নিয়ে যদি বাইরে রফতানি করতে হয়, তাহলে কি আমাদের সঠিক যোগাযোগ ব্যবস্থা লাগবে। তার জন্য কি করতে হবে? রেল লাইন প্রণয়ন করতে হবে, জাহাজ নির্মাণ করতে হবে, যেগুলো নিয়ে যাওয়ার জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য। তো সেগুলো নিয়ে যাওয়ার জন্য কি লাগবে? সেগুলো নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো যাতায়াত ব্যবস্থাকে স্ট্রং করতে হবে। তাই জন্য কি করতে হলো? যাতায়াত ব্যবস্থার উপর তাদের জোর দিল। তার ফলে কি হলো? বিভিন্ন ধরনের তাদের আদিবাসীদের ঘর বাড়ি ইত্যাদি ভাঙা হলো। তারপরে বলছে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট কি? ঘোষণা করে সাধারণ মানুষের প্রবেশ ও ব্যবহার সীমাবদ্ধ করা। 3 ধরনের ওরা প্রকল্প চালু করলো। কি? সংরক্ষিত বন, সুরক্ষিত বন আর হচ্ছে গ্রামীণ অরণ্য।
প্রথমেই সংরক্ষিত বনে কি বললো, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, ওখানে সাধারণ মানুষরা প্রবেশ করতে পারবে না। প্রোটেক্টেড ফরেস্টে কি করলো, সরকারের নিয়ন্ত্রণে থাকলো প্রোটেক্টেড ফরেস্ট, যেখানে সীমিত শর্তে বনজ সম্পদ ব্যবহারের অনুমতি থাকে। সীমিত, একটা দুটো হয়তো কয়েকটা জিনিস তারা ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। আর কি, গ্রামীণ অরণ্য বা ভিলেজ ফরেস্ট, সরকারের স্থানীয় গ্রামবাসীদের ব্যবস্থাপনা ও ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্ত প্রদান করে, তাদের গ্রামীণ অরণ্য বলে। তাহলে কি, কয়েকটা শর্তে আমি তোমাদেরকে ব্যবহার করতে দিতে পারি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই পাইকান, এই কথাটার সাথে খুবই ভাবে পরিচিত হতে হবে। পাইকান জিনিসটা কি, এই জিনিসটা আমি বলছি। আরও মেনলি এই বিদ্রোহটা কেন ঘোষণা হয়েছিল, পাইকানরা মূলত কারা, পাইকান হচ্ছে বাইরে থেকে জমিদার, যখন সরকার এই বনাঞ্চলগুলো সব নিজেদের আদতে নিয়ে এলো, তখন সরকাররা কি করলো, এগুলো দেখাশোনা করার জন্য তো লোক লাগবে, যাতে সরকার অন্যান্যরা এই জিনিসগুলো ব্যবহার করতে না পারে। এই জন্য ব্রিটিশ আমলে কিছু পাইকান তারা সাধারণ মানুষের মধ্যে থেকেই নিয়ে এলো, যারা ব্রিটিশদের হয়ে কাজ করতে শুরু করলো। এর ফলে তারা কি করলো, এর ফলে তারা তখন ওই পাইকানদের রাজস্ব ছাড়া জমি দিত। এমনি যদি এই কাজগুলো করার জন্য তোমাকে কিছু জমি দেওয়া হবে, কিন্তু সেগুলো কোনো কর দিতে হবে না। আর অন্যান্য মানুষকে কিন্তু নিজেদের জমিদের ওপর কর দিতে হচ্ছে, কিন্তু তাদেরকে এই কর দিতে কিন্তু হবে না। তারা যখন সেই জমিগুলো দিয়ে দিল, জমিগুলো দিয়ে দেওয়ার পর যতক্ষণ দিল, সেই করবিহীন জমি তারা কিন্তু দিল। নেক্সট কি করলো, সঙ্গে সঙ্গে তারা আরও জমিদাররা সেখানে যুক্ত হলো। বাইরে থেকে জমিদারকে নিয়ে এসে একটা গ্রামে বসানো হলো। ভাবো, কোনো একটা গ্রামের লোক আছে, বাইরে সেখানকার লোককে কারণ দলের নেতা করা হলো না, বাইরে থেকে কোনো লোককে নিয়ে এসে সেখানে বসানো হলো, তাতে গ্রামের মানুষ সুষ্ঠু হবে। সেম ঘটনা সেখানেও ঘটেছিল, জমিদারদের বাইরে থেকে নিয়ে এসে সেখানে বসানো হলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই বিদ্রোহ ঘোষণার আরেকটা হচ্ছে, জমিদাররাও কিন্তু পরে এদের বিরোধিতা করেছিল। কাদের? ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল, কারণ সেই জমিদারদের ওপরও প্রচণ্ড রাজস্ব তারা অ্যাপ্লাই করেছিল, প্রচণ্ড রাজস্ব তাদের কাছ থেকে তুলতো, যার ফলে তারা এই পাইকান যারা ছিল তারাও পরে বিদ্রোহ ঘোষণা করেছিল। কেন? তাদেরকে জমি দেওয়া হয়েছিল রাজস্ব বিনিময়, কিন্তু আস্তে আস্তে তারপরে তাদেরকেও সেই জমি আবারও চাইলো যে রাজস্ব দিতে হবে। তাহলে সবাই পাইকান প্লাস জমিদার সবাই মিলে এক বিদ্রোহ ঘোষণা করলো। এটাই হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন। প্রথমেই তোমাদের অরণ্যের ওপর ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, মানে অরণ্যের ওপর ওরা কর আরোপ করেছিল। তারপরে প্রথম বিদ্রোহ যেটা হয়েছিল সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহের সময়কাল কত? 1766 থেকে 1816 খ্রিস্টাব্দ। এই সময়কাল, কার নেতৃত্ব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সময়কাল বললাম কত? 1766 থেকে 1816 খ্রিস্টাব্দ। কারা নেতৃত্ব দিয়েছিল? দুর্জন সিংহ, জগন্নাথ সিংহ, রানী শিরোমণি প্রমুখ। কোথায় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল? মূলত আমি কাদের বললাম, এটা হচ্ছে আদিবাসী বিদ্রোহ। আমি আগেই পড়িয়েছি যে চুয়ার বিদ্রোহ কি একটা আদিবাসী বিদ্রোহ। তাহলে চুয়ার বিদ্রোহের স্থান কোথায়? বর্তমান পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চল। জঙ্গলমহল অঞ্চল কোনগুলো? বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পার্শ্ববর্তী এলাকা। জঙ্গলমহল এলাকা যেটা আমরা পড়ে থাকি, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া এই ধরনের। তাহলে কত সালে, নেতৃত্ব আর বিদ্রোহের স্থান, এগুলো পয়েন্টে মুখস্থ করবে। যেভাবে আমি লিখলাম চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, সেইভাবে যদি পড়তে পারো তাহলে পরীক্ষার হলে বড় কোশ্চেন লিখতেও খুব সুবিধে হবে। তারপরে বলছে চুয়ার বিদ্রোহের কারণ। চুয়ার বিদ্রোহের কারণটা কি? কেন চুয়ার বিদ্রোহ হয়েছিল? ব্রিটিশদের অতিরিক্ত ভূমি রাজস্ব বৃদ্ধি। ভূমি রাজস্ব কি? খাজনা। আমি আগেই বললাম ওদের প্রত্যেকটা জমির ওপর প্রচুর খাজনা চালাতো ওরা। তারপরে বলছে জমিদার ও চুয়ারদের জমি কেড়ে নেওয়া। জমিদার ও চুয়ার, চুয়ার কাদা সেই আদিবাসীদের কথাই বলা হচ্ছে, যাদেরকে এখানে চুয়ার। আবার এটা পাইকান যারা ছিল না, তারাও কিন্তু এই চুয়ার শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে ওই জমিদারকেও শাসন ব্যবস্থা থেকে হটিয়ে দেওয়া হলো।
তাহলে এই অন্য জমিদারকে এসে বসানো হলো, তাহলে সেই জমিদার চুয়ারের মধ্যে কারা থাকে, পাইকান, তাদের জমিও তারা কেড়ে নিতে শুরু করলো। বন ও বনজ সম্পদের উপর ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যেটা ওই ঔপনিবেশিক অরণ্য আইন। কৃষক ও বনবাসীদের জীবিকা সংকট, তাহলে যদি তোমার জমি কেড়ে নেওয়া হয় তাহলে রাজস্ব দিতে হয় সেই জমির ওপর, তাহলে তুমি কিভাবে হবে, জীবিকা তো সংকটে পড়বেই, সেখানে আবার বনাঞ্চলেও তারা ঢুকতে দিচ্ছে না। তারপরে বলছে ব্রিটিশ শাসকদের অত্যাচার ও শোষণ, ব্রিটিশ শাসকরা প্রচুর অত্যাচার করতে শুরু করলো, মহিলাদের ওপর অত্যাচার করতে শুরু করলো, এবং দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকটের ফলে মানুষের দুর্দশা বৃদ্ধি পেল। দুর্ভিক্ষ হলো, যদি তোমার বনাঞ্চলে ওদের প্রধান জীবিকাই কি ছিল, বনাঞ্চল থেকে জীবিকা সংগ্রহ করা, ওখান থেকে শাক পাতা ফলমূল এগুলো নিয়ে এসে তারা খেত, পশুচারণ করে খেত, এগুলো সব কিছু বন্ধ হয়ে গেলে কি হয়ে যাবে, দুর্ভিক্ষ হয়ে যাবে, অতিরিক্ত অত্যাচার শুরু করলো। নেক্সট আমাদের পড়তে হবে চুয়ার বিদ্রোহের গুরুত্ব। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল, খুব ইম্পর্টেন্ট। এটি ছিল ব্রিটিশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলার অন্যতম গণবিদ্রোহ। মনে রাখবে চুয়ার বিদ্রোহ কিন্তু সফল বিদ্রোহ নয়, চুয়ার বিদ্রোহ কিন্তু সফল হয়নি, তবে প্রথম যদি কোনো বিদ্রোহ ঘোষণা করা হয় গণবিদ্রোহ, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। বড় যত ক্লাসে উঠবে চুয়ার বিদ্রোহ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, অবশ্যই সময়কাল মনে রাখবে। 1766 সাল থেকে এই চুয়ার বিদ্রোহ শুরু হয়। কৃষক, আদিবাসী ও বনাঞ্চলদের ঐক্যবদ্ধ প্রতিরোধের পরিচয় দেয়। কৃষকরা যেখানে এক হয়েছিল, আদিবাসীরা আর বনে যারা বসবাস করতো তারা সবাই মিলে এই ধরনের বিদ্রোহটা ঘোষণা করেছিল। ব্রিটিশদের শোষণমূলক রাজস্ব নীতি ও বননীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করে, বননীতি যেগুলো অরণ্য আইন প্রণয়ন করেছিল সেগুলোর বিরুদ্ধে। পরবর্তী কৃষক ও আদিবাসী বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে, এই বিদ্রোহ দেখে সামনের মানুষ আরও অনুপ্রাণিত হবে। তুমি যদি একটা কোনো ভালো কাজ করো তাহলে তোমার ভাই বোন দাদা দিদিরা যেমন ভাই বোনরা বিশেষ করে অনুপ্রাণিত হয় যে দাদা দিদি এটা করেছে তাহলে আমাকে এটা করতে হবে। সেমভাবে এখানেও পরবর্তী যারা কৃষক ছিল তারা সাহস পেয়েছিল। প্রথমেই কিন্তু কেউ সাহস পায় না সরকারের বিরুদ্ধে ক্ষমতা দেখানো, বিশেষ করে যেটা ব্রিটিশ সরকারের মতো শাসন আমাদেরকে এত অত্যাচার করেছে, কিন্তু পরবর্তীকালে যখন এগুলো দেখা হয়ে যায় তারপরে মানুষ কি সাহস পেল, তারাও এগিয়ে এলো, হ্যাঁ এবার আমাদেরকেও এই বিদ্রোহ করতে হবে, তা না হলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো। নেক্সট বলছে ব্রিটিশ সরকারকে তাদের প্রশাসনিক নীতি পুনর্বিবেচন করতে বাধ্য করে। ছোট্ট একটু এদের জয় হয়েছিল, কেননা ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক যে নীতি, যারা এইভাবে বনের ওপর অত্যাধিক রাজস্ব চাপাচ্ছে, জমি কেড়ে নিচ্ছে, এগুলো নিয়ে কিছুটা পুনর্ব্যবহার করেছিল, যেহেতু জনগণ ক্ষেপে যাচ্ছিল। তাহলে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও যে কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ ইত্যাদি বিদ্রোহগুলোকে সব কিছু নিয়ে আলোচনা করব। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা নেক্সট ক্লাসে কোন বিদ্রোহ নিয়ে আলোচনা করব সেটা যদি তোমরা আমাকে সাজেস্ট করতে পারো তাহলে খুব ভালো হয়, এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যেও। থ্যাংক ইউ।